হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2020 সালে মুক্তিপ্রাপ্ত সান চিলড্রেন মুভির এক্সপ্লেনেশন। মুভি ডিরেক্টর হচ্ছে মাজিদি। চারটা বাচ্চা ছেলে, বাচ্চাগুলোর আপন বলতে তেমন কেউ নেই। হাজার অভাব অনটনের মধ্য দিয়ে তারা সকলে বেড়ে ওঠে। জীবিকা তাগিদে তারা যে কাজই পেত সেগুলো করে ফেলতো। এমনই একদিন তারা গুপ্তধনের সন্ধান পায়। গুপ্তধনের লোভে তারা রাত দিন খেটে সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে। এই গুপ্তধনকে কেন্দ্র করে কি কি ঘটে সেটাই এই মুভিতে দেখবো। এই পথ শিশুদের সংগ্রামের গল্পটি আপনাকে কাঁদাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে বিভিন্ন মডেলের গাড়িগুলোকে দেখানো হয়। এরপর গাড়ির ডিকি থেকে বিভিন্ন সরঞ্জামাদি বের করা হয়। পরবর্তীতে তিনজন বাচ্চা ছেলে গাড়িগুলো থেকে টায়ারগুলো খুলে নিচ্ছে। তারা খুবই দ্রুত গতিতে টায়ারগুলো খুলছে। এদিকে আবুল ফাজল নামের আরেকটা ছেলে দূর থেকে পাহারা দিচ্ছে। এটা ছিল একটা শপিং মলের পার্কিং লট। কেউ আসছে বুঝতে পেরে বাচ্চারা গাড়ির নিচে আশ্রয় নেয়। তখনই আবুল ফাজলের কাছে সিকিউরিটি গার্ড চলে আসে। গার্ড বলে, তুমি এখানে কি করছো? তোমার মতলবটা কি? আবুল ফাজল বলে, স্যার আমি হারিয়ে গেছি। গার্ড বলে, তুমি যদি হারিয়ে যাও তাহলে এতক্ষণ কাকে ইশারা করছিলে? গার্ড আবুল ফাজলকে জোর করে নিয়ে যেতে থাকে। গাড়ির নিচ থেকে বাচ্চারা এসবই দেখছিল। একটু পরে আলী নামে একটা বাচ্চা ছেলে আবুল ফাজলকে উদ্ধার করতে আসে। আলী গার্ডকে মাটিতে ফেলে দেয় এবং ছুরি দেখিয়ে বলে, তুই যদি আমার পেছনে আসিস তাহলে তোকে মেরে ফেলবো। এটা বলে আবুল ফাজল ও আলী দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা শপিং মলের ভেতরে চলে আসে। একটু তারা সকলে পুলে নেমে গোসল করে। সবাই সবার দিকে পানি ছুঁড়ে মারছে। কিছুক্ষণ তারা এভাবে গোসল করে। তখনই এই মুভির নাম ওঠে সান চিলড্রেন। বিকেলে আলী ট্রেনে ওঠে। এই ট্রেনে জাহারা নামের একটা বাচ্চা মেয়ে ছোট ছোট ব্যাগ বিক্রি করছে। আলী জাহারাকে ডাক দেয়। তারা দুজনে পূর্ব পরিচিত। আলী বলে, কাল আমরা পার্কে ঘুরতে যাব, তুমি কি আসবে? জাহারা বলে, আমি তো আসতে পারবো না, আমার অনেক পড়া বাকি আছে। আলী বলে, জাহারা একবার পেছনে তাকিয়ে দেখো। জাহারা পেছনে তাকায়। এই সুযোগে আলী জাহারার জন্য নিয়ে আসা ক্লিপটি রেখে দেয় এবং বলে, তোমার ক্লিপটা তো বেশ সুন্দর। এই বলে আলী ট্রেন থেকে নেমে পড়ে। জাহারা মনের আনন্দে ক্লিপটি চুলে আটকায়। জাহারা ভালো করে জানে এই ক্লিপটি আলী নিয়ে এসেছে। কিছুক্ষণ পর আলী একটা মানসিক হাসপাতালে আসে। আলী একজনকে বলে, আমাকে আমার মায়ের সাথে দেখা করতে দিন। মহিলাটি বলে, এখন কোনোভাবে দেখা করা যাবে না, তোমার মাকে বিশ্রাম নিতে দাও। আলী অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মহিলাটি আলীকে কোনোভাবে ভেতরে পাঠাবে না। আলী উপায় না পেয়ে লুকিয়ে লুকিয়ে তার মায়ের ঘরে আসে। আলীর মাকে বেডের সাথে বেঁধে রাখা হয়েছে। আলীর মা এমনটা ছিল না। বেশ কিছুদিন আগে আলীদের বস্তিতে আগুন লাগে। এতে আলীর একমাত্র বোনটি মারা যায়। এই শোকে আলীর মায়ের এই অবস্থা। আলী তার মায়ের হাতে একটা চুমু খায়। পরের দিন একটা গ্যারেজ দেখি। এই গ্যারেজে আলী সহ তার 3 বন্ধু কাজ করে। কিছুক্ষণ পর আলী কাজ শেষে ফ্রেশ হয়। তখনই আবুল ফাজল এসে বলে, আলী রহিম তোকে খুঁজতে এসেছে। এটা শুনে আলী ঘাবড়ে যায় এবং বলে, তুই গিয়ে বল আমি নেই। এটা বলে আলী সোজা ছাদে চলে আসে এবং কবুতরের খোপ থেকে একটা কবুতর বের করে। আলী দেখে নিচে রহিম আবুল ফাজলের সাথে কথা বলছে। এটা দেখে আলী এক ছাদ থেকে আরেক ছাদে যায়। এরপর সে ছাদ থেকে নেমে পড়ে। তবে রহিম আলীকে দেখে ফেলে। আলী দৌড়াতে থাকে আর পেছনে পেছনে রহিম আসতে থাকে। এক পর্যায়ে রহিম আলীকে ধরে ফেলে এবং আলীকে নিয়ে একটা জায়গায় আসে। আলী দেখে এখানে অনেকগুলো কবুতরকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। রহিম তার বসের কাছে আলীকে রেখে যায়। আলী তার নিয়ে আসা কবুতরটা বের করে এবং বলে, স্যার এই ভুলের জন্য আমি অনুতপ্ত। বৃদ্ধ লোকটি বলে, তুই এটা কখন করেছিস? আলী বলে, স্যার আমি জানতাম না এই কবুতরটা যে আপনার। গতকালে আমি জানতে পেরেছি। বৃদ্ধ লোকটি আলীকে বসতে বলে। আলী চেয়ারে বসে। বৃদ্ধটি আলীকে নাস্তা খেতে দেয়। আলী খুব ভয়ে ভয়ে নাস্তা খাচ্ছিল, কারণ সে ভালো করে জানতো এই লোকটি মোটেও সুবিধার নয়। বৃদ্ধটি বলে, তোর মা এখন কেমন আছে? আলী বলে, আমার অবস্থা তেমন ভালো না। বৃদ্ধটি বলে, তোর মাকে ওইখানে আর কতদিন রাখবি? যেভাবে হোক তোর মাকে নিয়ে আয়। আলী বলে, আমার মাকে রাখার মতো আমার কোনো জায়গা নেই। বৃদ্ধটি বলে, আমি যদি তোকে একটা রুম দেই তাহলে তুই কি তোর মায়ের যত্ন নিতে পারবি? আলী বলে, অবশ্যই পারবো। বৃদ্ধটি বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোন। কবরস্থানের নিচে গুপ্তধন আছে, কিন্তু কবরস্থান দিয়ে ঢোকার কোনো রাস্তা নেই। তবে তার পাশে একটা স্কুল আছে। ওই স্কুলের পানির পাইপ সোজা কবরস্থানের দিকে গেছে। তোকে এই পাইপলাইন দিয়ে গুপ্তধন উদ্ধার করতে হবে। তবে প্রথমে গিয়ে স্কুলে ভর্তি হ, তারপর বেসমেন্ট খুঁজে বের কর। তুই প্রতিদিন আমাকে আপডেট দিবি। আমি তোকে বলবো কি করতে হবে। তুই তোর বন্ধুদেরকেও সাথে নিয়ে যাস।
আলী বলে ঠিক আছে স্যার। এই বলে আলী সে কবুতরটা ফেরত দেয়। তখন বৃদ্ধটি বলে কবুতরটা তোর কাছে রেখে দে, আমি এটা তোকে দিয়ে দিলাম। আলী কবুতর নিয়ে চলে যায়। পরের দিন 4 বন্ধু মিলে একটা কম্পিউটারের দোকানে আসে। তারা গুগলে গুপ্তধনের ছবি দেখে। বাচ্চাগুলোর চোখে অনেক স্বপ্ন। কেউ বলছে সারা জীবন বসে খাবো, কেউ বা বলছে আমি ভিডিও গেমসের দোকান দেব। কিছুক্ষণ পর তারা স্কুলে আসে। এই স্কুলটার নাম স্কুল অফ সান। এই স্কুলে শুধুমাত্র পথ শিশুদেরই পড়ানো হয়। 4 বন্ধু স্কুলে এসে ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে। প্রধান শিক্ষক বলে সোজা হও। প্রধান শিক্ষকের নাম মিস্টার আমানি। প্রধান শিক্ষকের কথায় সকলে সোজা হয়। আমানি বলে তোমরা দেয়াল টপকে কেন এসেছো? আলী বলে স্যার আমাদের গেট দিয়ে ঢুকতে দেয়নি। আমানি বলে তাই বলে তোমরা দেয়াল টপকাবে? আলী বলে স্যার আমরা এখানে ভর্তি হতে এসেছি, আমরা পড়তে চাই স্যার। আমানি বলে এতদিন কোথায় ছিলে? পরের বছর এসো। আলী বলে স্যার পরের বছর অনেক দেরি হয়ে যাবে। আলী খুব জোর করতে থাকে। এই জন্য আমানি ফর্ম পূরণ করতে দেয় এবং বলে দেখি অন্য কোনো স্কুলে তোমাদের ভর্তি করানো যায় কিনা। আলী পকেট থেকে কিছু টাকা বের করে যাতে তাদের এই স্কুলে ভর্তি করানো হয়। এটা দেখে আমানি বলে এখানে ভর্তি একদম ফ্রি, তুমি টাকাগুলো ফেরত নাও আর এখনই বের হয়ে যাও। আমানি পিয়নকে ডাক দেয়। এই পিয়নের নাম সাফার, আমরা সাফার চাচা বলে ডাকবো। সাফার সবাইকে জোর করে বের করে দেয়। আলী এত করে অনুরোধ করেও তার কথার কোনো মূল্য দেওয়া হয় না। অফিস কক্ষে মিস্টার রাফি নামে একজন শিক্ষক ঢোকে। রাফি জানালা দিয়ে দেখে সাফার চাচা আলীকে কোনোভাবে বের করতে পারছে না। আলী চিৎকার করে বলছে আমাদের মধ্যে পার্থক্য কি? আমরা কি সবাই সমান নই? তাহলে কেন আমাদের স্কুলে ভর্তি করা হলো না? একটু পরে আলীদের একটা ছোট্ট পরীক্ষা নেওয়া হচ্ছে, তাহলে বোঝা যাবে তারা কোন ক্লাসে পড়তে পারবে। রাফি আবুল ফাজলের পাশে বসে এবং বলে তুমি এসব কি লিখছো? আবুল ফাজল বলে স্যার এখানে যোগ করতে বলা হয়েছে, তাই আমি গুণ আর ভাগ করে দিয়েছি। রাফি বলে মোহাম্মদ বেহিকে? মোহাম্মদ বলে আমি স্যার। রাফি বলে তোমার বাবা কি করে? মোহাম্মদ বলে স্যার বাবা আমাদের সাথে থাকে না। রাফি বলে তোমাকে তাহলে টাকা পয়সা দেয় না? মোহাম্মদ বলে 3-4 বার দিয়েছিল, এরপর আর দেয়নি। রেজা বলে স্যার আমার বাবা জেলে আছেন। আবুল ফাজল বলে আমার বাবা আমাদের সাথে থাকেন না। আলী বলে আমার তো বাবাই নেই, উনি অনেক আগে মারা গিয়েছে। বাচ্চাদের মুখে এসব কথা শুনে রাফির খুবই খারাপ লাগে। আলী বলে স্যার আমি ওয়াশরুমে যাব। এরপর আলী ওয়াশরুমে না গিয়ে স্কুলের বেসমেন্টে চলে আসে। আলী খুব ভয়ে ভয়ে যেতে থাকে। আলী দেখে দরজায় তালা মারা আছে। আলী তার বাটন ফোনটা দিয়ে এটার ভালো করে ছবি তুলে এবং সোজা সে বৃদ্ধটিকে দেখায়। বৃদ্ধটি আলীকে একটা স্মার্টফোন দেয় যাতে সে এখন থেকে ভালো করে ভিডিও করতে পারে। আলী স্মার্টফোন পেয়ে তো মহা খুশি। বৃদ্ধটি বলে এসি দিয়ে তুই তালাটা খুলবি। আলী বলে আমি কাল থেকে কাজ শুরু করে দেব। পরের দিন আলী তালার ভেতর এসিড ঢেলে দেয় এবং সোজা ক্লাসরুমে চলে আসে। শিক্ষক বোর্ডের কাছে আসতে বলে। আলী বলে স্যার আমি অসুস্থ বোধ করছি। শিক্ষক বলে আলী বলো তো আলোর সবচেয়ে বড় উৎস কি? বাচ্চাদের মধ্যে একজন বলে সূর্য। এটা শুনে আলী রেগে যায় এবং বলে তোরা কেন উত্তর দিলি? এটা তো আমি জানতামই। শিক্ষক বলে ঠিক আছে, এখন তাহলে বোর্ডে যা লেখা আছে তুমি সেটার উত্তর দাও। আলী বোর্ডের লেখা ঠিকভাবে পড়তে পারছে না। শিক্ষক বলে পদার্থের কয়টি ভিন্ন ভিন্ন অবস্থা আছে? আলী ভেবে বলে 7টি। এটি শুনে বাচ্চারা হাসতে থাকে। শিক্ষক বলে তুমি তোমার জায়গায় গিয়ে বসো। আলী মাথা নিচু করে বেঞ্চে বসে। পেছন থেকে একটা ছেলে আলীর মায়ের নামে খারাপ কথা বলে। এই ব্যাপারটা আলী মেনে নিতে পারেনি। একটু পরেই 3জন বাচ্চা ছেলে রক্তাক্ত অবস্থায় বের হয়। আলী এই বাচ্চাদের অনেক মেরেছে। মায়ের অপমান পৃথিবীর কোনো সন্তানই মেনে নিতে পারে না। আলীকে অফিস কক্ষে নিয়ে আসা হয়। আলী বলে স্যার আমায় ক্ষমা করে দিন, ওরা আমার মাকে অপমান করেছিল, তাই তো আমি মেরেছি। রাফি বলে তুমি একাই তাদের 3জনকে কিভাবে মেরেছো? আলী বলে 2জনকে মাথা দিয়ে আঘাত করেছি আর একজনকে ছুরি দিয়ে কোপ দিয়েছি, আমায় ক্ষমা করে দিন স্যার, আমি এমনটা আর কখনোই করব না। তখন প্রধান শিক্ষক অফিস কক্ষে আসে এবং আলীকে টানতে টানতে অফিস কক্ষের বাইরে বের করে দেয়। আলী বারবার বলছিল স্যার এবারের মতো ক্ষমা করে দিন, কিন্তু আমানি কোনো কথাই শোনে না। আলী সহ 4জনকে স্কুল থেকে বের করে দেয়। তবে রাফির কাছে এটা একটু দৃষ্টিকটু লাগে। রাফি শেষবারের মতো আলীদের সুযোগ দেয়। পরের দিন একটা গাড়িতে করে আলী সহ সকলে স্কুলে আসে। আলীরা গাড়ি থেকে বিভিন্ন ধরনের তরিতরকারি নামাচ্ছে। এই স্কুলে পড়ানোর পাশাপাশি বাচ্চাদের খাওয়ানো হয়। তখনই রাফি আসে। আলী বলে স্যার আমরা সব খাবার ভেতরে এনেছি, আর কি কিছু করতে হবে?
রাফি বলে, তোমাদের আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তোমরা ভালো হয়ে যাবে। আলী বলে, অবশ্যই স্যার, আমরা সবাই ভালো হয়ে যাব। এটা বলে সকলে ক্লাসে চলে আসে। কিছুক্ষণ পর আলী বেসমেন্টে যাওয়ার দরজাটি খুলে ফেলে। আলী ভয়ে ভয়ে ভেতরে ঢোকে এবং সে পুরো জায়গাটা ভালো করে দেখতে থাকে। তখনই আলী অন্ধকারের একটা সরু রাস্তা দেখে। আলী মোবাইলের আলো দিয়ে ধীর গতিতে সামনে এগোতে থাকে। একটু যেতে আলী সে পরিত্যক্ত পাইপলাইন খুঁজে পায়। আলী ভেতরে ঢোকে এবং যতটা পারছিল হাত দিয়ে মাটি সরাতে থাকে। আলী এই সবকিছুই খুব ভালোভাবে ভিডিও করে। আলী আর বেশি দূর এগোয় না, সে তাড়াতাড়ি বেরিয়ে আসে। এরপর আলী বিকেলে ট্রেনে ওঠে। সে জাহারাকে ডাক দেয়, কিন্তু আলীকে দেখে জাহারা মুখ ঘুরিয়ে নেয়। আলী জাহারাকে ডেকেই চলেছে, তবে জাহারা আলীর দিকে তাকাচ্ছেও না। জাহারা ট্রেন থেকে বেরিয়ে চলে যেতে থাকে। আলী জাহারাকে পেছন থেকে ডাক দেয়। জাহারা বলে, তুমি তাহলে এভাবে আমার ভাইয়ের খেয়াল রাখছো, স্কুলে ভর্তি করিয়ে তাকে গুপ্তধনের স্বপ্ন দেখাচ্ছ? তোমার কোনো ধারণা আছে তুমি কি করছো? স্কুলে যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে আমাদের কি হবে? তোমার তো কিছুই হবে না, কারণ তুমি ইরানি, কিন্তু আমাদের মতো আফগানদের অনেক সমস্যা হবে। আমাদেরকে তো দেশ থেকে বের করে দেবে, আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। তোমাকে এখনো বলছি এইসব কিছু বাদ দাও, অন্যথায় আমি স্কুলের শিক্ষককে বলে দেব। এইসব বলে যাহারা চলে যায়। আলী আর কিছু বলতে পারে না, সে চুপচাপে দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে আলী তার মাকে নিতে এসেছে। দায়িত্বরত একজন বলে, তোমার মাকে নিয়ে যেতে পারবে না। আলী বলে, আমার মাকে বাড়ি নিয়ে যেতে হলে আমার কার সাথে কথা বলতে হবে। একটু পর আলী হাসপাতালের প্রধানকে অনুরোধ করেন। হাসপাতালের প্রধান বলেন, মাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এত পাগল কেন হয়েছ? তোমার মায়ের অবস্থা ভালো না, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তুমি যদি তোমার মাকে সুস্থ দেখতে চাও তাহলে আর জেদ করো না, যখন তিনি সুস্থ হবেন তখন না হয় নিয়ে যেও। আলী আর কোনো কথা বাড়ায় না। তার খুব কষ্ট হলেও তার মায়ের ভালোর জন্য এটা মেনে নেয়। পরের দিন সকালে যখন কাজ করছিল তখন আলী আবুল ফাজলকে ঘরে আসতে বলে। আবুল ফাজল ঘরে আসলে আলী তার গেঞ্জি চেপে ধরে এবং বলে, তুই জাহারাকে গুপ্তধনের ব্যাপারে কেন বলেছিস? তোকে না বলেছিলাম কাউকে বলবি না, এক্ষুনি তোর বোনকে গিয়ে বলবি আমরা গুপ্তধনের ব্যাপারে মজা করছিলাম। জাহারাই হচ্ছে আবুল ফাজলের বোন। একটু পর একজন মোহাম্মদকে ডাকতে আসে। এই লোকটি হচ্ছে মোহাম্মদের বাবা। মোহাম্মদ তার বাবার কাছে যায়। তার বাবা বলে, পেছনে যে গাড়িটি দেখছিস এটা হচ্ছে তৈমুরের গাড়ি, যার কথা আমি তোকে বলেছিলাম। মোহাম্মদ বলে, আমি এই লোকের সাথে কথা বলবো না। তার বাবা বলে, সে খুব ভালো মানুষ, তুই তার সাথে কাজে যা, তাহলে ভালোই টাকা পয়সা পাবি। মোহাম্মদ বলে, আমার টাকা পয়সার দরকার নেই, এই লোকটি মাদকাসক্ত, আমি তার সাথে যাব না। এটা বলে মোহাম্মদ গ্যারেজে চলে আসে। পরের দিন মোহাম্মদ পাইপলাইনের প্রবেশ পথে আলোর ব্যবস্থা করে দেয়। এরপর আলী মাটি খুঁড়তে শুরু করে আর মোহাম্মদ ভেতরে মাটিগুলো বাইরে বের করছে। এভাবে তারা বেশ কিছুক্ষণ কাজ করে। কাজ শেষে তারা ক্লাসে চলে আসে। একটু পর আলী দেখে যাহারা রাফি স্যারের সাথে কথা বলছে। যাহারা তো এই স্কুলে পড়ে না, তাহলে সে কি কথা বলছে? আলী খুব ভয় পেতে থাকে। তখনই সাবাত চাচা এসে বলে, আবুল ফাজলকে তার বোন ডেকেছে। আবুল ফাজল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। আলী বলে, স্যার আমি বাইরে যাব। এদিকে আবুল ফাজল তার বোনকে বলে, তুই এখানে কেন এসেছিস? জাহারা বলে, তুই আমার নোট খাতাটা কেন এনেছিস? যাহারা তার ভাইয়ের ব্যাগ থেকে তার নোট খাতাটা বের করে নেয়। পেছন থেকে আলী এসবই দেখছিল। যাহারা তার ভাইকে বলে, তুই শুধু আজ বাড়িতে আয়, এরপর মজা দেখাচ্ছি। এটা বলে যাহারা চলে যায়। পরের দিন আলী সুড়ঙ্গ খোঁড়ার সময় দেখে সামনে একটা দেয়াল। তারা ভাবতে থাকে এখন এটা কিভাবে ভাঙবে। একটু পরে আলী হাতুড় নিয়ে আসে। এই হাতুড় দিয়ে আলী দেয়াল ভাঙতে শুরু করে। বাইরে তখন রেজা পাহারা দিচ্ছে। একজন নিচে কিছু ভাঙার শব্দ পায়। এটা রেজা দেখে ফেলে। আলী দেয়াল ভেঙে চলেছে। এই দেয়ালটি খুবই শক্ত এবং মজবুত ছিল। রেজা নিচে এসে বলে, কাজ এক্ষুনি বন্ধ করো, উপর থেকে শব্দ শোনা যাচ্ছে। রেজার কথা শুনে আলী আজকের মতো কাজ বন্ধ করে দেয়। পরের দিন থেকে আলী পুরোদমে কাজে লেগে পড়ে। তাকে যেভাবে হোক এই দেয়ালটা ভাঙতে হবে। আজ আবুল ফাজল পাহারা দিচ্ছে। তখনই একজন শিক্ষক চলে আসে। এটা দেখে আবুল ফাজল আলীকে ডাক দিতে গেলে শিক্ষক আবুল ফাজলকে বলে, তুমি এখানে কি করছো? তাদের এসব কথা মোহাম্মদ শুনে ফেলে। মোহাম্মদ সাথে সাথে আলীকে ব্যাপারটা জানায়। শিক্ষক আবুল ফাজলকে ক্লাসে যেতে বলে এবং নিজেই ভিতরে আসে। শিক্ষক দেখে আলী আড়ালে দাঁড়িয়ে ধূমপান করছে। এটা দেখে শিক্ষক রেগে যায় এবং আলীকে চড় মেরে বলে, এক্ষুনি ক্লাসে যাও। শিক্ষক সবকিছু স্বাভাবিক আছে ভেবে সেখান থেকে চলে যায়। পরের দিন আলী সুড়ঙ্গ খোঁড়ার সময় দেখে এই দেয়ালটাকে হাতুড়ি দিয়ে ভাঙা যাবে না, এটা ভাঙতে ড্রিল মেশিন লাগবে। পরের দিন বাচ্চারা স্কুলে এসে দেখে শিক্ষকরা বাইরে দাঁড়িয়ে আছেন আর ভেতর থেকে মেইন গেট লাগিয়ে দেওয়া হয়েছে। আমানি বলে, আপনারা এইভাবে গেট কেন আটকে রেখেছেন? এটা তো আইনসম্মত নয়। আপনাদের বিরুদ্ধে যদি অভিযোগ করি তাহলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। স্কুলের ভেতর থেকে একজন বলে, আপনার এসব হুমকিতে আমি ভয় পাই না। প্রায় 8 মাস ধরে কোনো ভাড়া দেননি, স্কুল ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছি, কিন্তু আপনারা কোনো কথাই শোনেননি। আমানি বলে, এই বাচ্চাগুলোকে এইভাবে রাস্তায় ফেলে দেওয়া আপনাদের কি শোভা পাচ্ছে? পথশিশু
শিশুদের স্কুল কেড়ে নেওয়া তো অপরাধ, দরজাটা দয়া করে খুলে দিন। ভেতরের লোকটি বলে, আপনার তো অনেক আগে ভাড়া দেওয়ার কথা, তাহলে কেন ভাড়া দেননি? আমানি বলে, আপনি তো সবই জানেন, আমরা কোনো রাষ্ট্রীয় সহায়তা পাই না। এই স্কুলটি চালানোর জন্য স্থানীয় কয়েকজন সাহায্য করে। রাফি বলে, আমরা আপনার টাকা দিয়ে দেব, শুধুমাত্র 1 সপ্তাহ সময় দিন। ভেতর থেকে লোকটি বলে, এই অপদার্থ প্রধান শিক্ষকের অধীনে থাকা বাচ্চাদের জন্য খুবই করুণা হচ্ছে। এটা শুনে আমানি খুবই রেগে যায় এবং বলে, অশিক্ষিত কোথাকার, তোর সাহস কিভাবে হলো এইভাবে বলার? বাচ্চারা সকলে চিৎকার করে দরজাটা খুলতে বলে। আমানি বলে, বাচ্চারা সকলে দেয়াল টপকে স্কুলে ঢোকো। এটা শুনে বাচ্চারা দেয়াল টপকে স্কুলে ঢোকে। কিছুক্ষণ পর আমানি ক্যামেরার সামনে বলে, আমি একটা পথ শিশুদের স্কুল চালাই। এই সমাজে অবহেলিত বঞ্চিত শিশুদের এই স্কুলে ভর্তি করিয়েছি। তাদেরকে শেখানোর চেষ্টা করি কিভাবে দক্ষতা অর্জন করতে হয়, কিভাবে খারাপ কাজ থেকে দূরে থাকতে হয়। আর্থিক সমস্যার কারণে এখন আমাদের স্কুলটা বন্ধ করতে হচ্ছে। আপনারা অতীতেও আমাদের সাহায্য করেছেন, তবে এখন আমাদের আরো বেশি করে সাহায্য করুন। আমাদের হাতে মাত্র 1 সপ্তাহ সময় আছে, এর মধ্যে টাকার ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের সকলের কাছে সাহায্য চাইছি, দয়া করে আমাদের সাহায্য করুন। পরের দিন আলী হাত ধোয়ার সময় দেখে স্থানীয়দের স্কুলে আসা উপলক্ষে একটা ছোটখাটো অনুষ্ঠানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলী ভাবে এই সুযোগ ড্রিল মেশিন দিয়ে দেয়ালটা ভাঙার, তাহলে বাইরে কোনো শব্দ আসবে না। আলী সোজা বৃদ্ধ লোকটির কাছে আসে এবং একটা ড্রিল মেশিন হাতে নিয়ে ভালো করে ট্রায়াল দিতে থাকে। বৃদ্ধটি বলে, তুই কি নিশ্চিত এই মেশিনটার আওয়াজ বাইরে যাবে না? আলী বলে, চিন্তা করবেন না, বর্তমানে বাইরে প্রচুর শব্দ হচ্ছে। পরের দিন আলী ড্রিল মেশিন নিয়ে কাজ শুরু করে। বাইরে রাফি ভিডিও কলে একটা ক্লাবের কোচকে দেখাচ্ছে বাচ্চারা ফুটবল কেমন খেলছে। রেজার খেলা কোচের খুব পছন্দ হয়। কোচ রেজাকে বলে, তুমি তো খুব ভালো খেলো, তুমি কি আমাদের ক্লাবে ভর্তি হবে? রেজা বলে, স্যার এটা তো আমার স্বপ্ন, আমি অবশ্যই ভর্তি হব। একটু পরে আলী ও রেজা বেসমেন্টের ভেতরে আসে, তবে রেজা দরজাটা লাগিয়ে দেয়। আলী ধীর গলায় বলে, রেজা তুই দরজাটা খোল, তুই দরজা কেন আটকে দিলি? রেজা বলে, আলী আমি আর তোদের সাথে নেই, আমি এমন একটা সুযোগ পেয়েছি যা আমার জীবনটাকে বদলে দেবে। আলী বলে, তুই যদি আমাকে ছেড়ে যাস তাহলে তোকে মেরেই ফেলবো, দরজাটা তাড়াতাড়ি খোল। রেজা বলে, আমার গুপ্তধনের প্রয়োজন নেই, আমার কাছে ক্লাবটা এখন গুপ্তধন। আলী এবার রেগে যায় এবং দরজাটা খুলতে বলে, আরো বলে, এখানে যে গুপ্তধন আছে সেটা আমরা 4 জনই নেব, আর কাউকে দেব না, তাড়াতাড়ি দরজাটা খোল, নাহলে তোকে মেরেই ফেলবো। রেজা বলে, তুই সবসময় আমাকে মারার হুমকি দিস, আমি ধনী হতে চাই না। রেজা দরজাটা খুলে দেয় এবং কান্না করতে করতে বলে, আয় মার আমাকে। এটা বলে রেজা আলীদের সঙ্গ ছেড়ে চলে যায়। অনুষ্ঠানের দিন চলে আসে, বাইরে কত আয়োজন, আর এদিকে বাচ্চা ছেলে আলী তার অসুস্থ মায়ের ভিডিও দেখছে আর মনে মনে দৃঢ় সংকল্প করে, যে করে হোক গুপ্তধন পেতে হবে, মাকে যে সুস্থ করতে হবে। কিছুক্ষণ পর আমানি মন খারাপ করে বাইরে তাকিয়ে আছে। এত সময় পেরিয়ে গেলেও তাদের আমন্ত্রণ রক্ষার্থে এখনো কেউ আসেনি। রাফি সবার উদ্দেশ্যে কথা বলার জন্য একটা কাগজে লিখে এনেছিল, কিন্তু এখন আর সেটার প্রয়োজন নেই। রাফি বাচ্চাদের গান গাইতে বলে, বাচ্চারা গানের তালে তালে নাচতে থাকে। সকলে খুব খুশি ছিল। এই সুযোগে আলী ড্রিল মেশিন দিয়ে তার কাজ চালিয়ে যেতে থাকে। অনেকক্ষণ চেষ্টা করার পর আলী দেয়ালটা ভাঙতে সক্ষম হয়। আলী দেখে একটা সরু পথ সোজা কবরস্থানের দিকে গেছে। আলী সামনে এগোতে চাইলে দেখে এই জায়গাটা কর্দমাক্ত হয়ে আছে। এদিকে অনুষ্ঠান শেষ হয়ে যায়। পরবর্তীতে রাফি তাদের স্কুলটাকে বাঁচাতে অনেকের কাছেই ফোন করে, কিন্তু কেউই এই পথ শিশুদের পাশে এসে দাঁড়ায় না। কিছুক্ষণ পর মোহাম্মদের বাবা স্কুলে আসে। এটা দেখে আবুল ফাজল মোহাম্মদকে জানায়। মোহাম্মদের বাবা শুধু মোহাম্মদকে ডেকেই চলেছে। মোহাম্মদ এসে বলে, বাবা তোমার কি হয়েছে? তোমাকে কতবার বলেছি তুমি এখানে আসবে না। তার বাবা বলে, তুমি তোর জন্য অপেক্ষা করছে। মোহাম্মদ বলে, আমি তো বলেছি আমি ওইসব লোকের সাথে কাজ করব না। তার বাবা বলে, তুই যদি না যাস তাহলে তোকে আগে মারবো, এরপর আমি নিজেই মরবো। এই বলে তার বাবা ছুরি বের করে। এটা দেখে সব বাচ্চারাই মোহাম্মদের বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। মোহাম্মদের দৃশ্যটা সহ্য করতে পারেনি। বাচ্চারা তার বাবাকে খুব মারধর করছে। মোহাম্মদ এসে সকলকে সরিয়ে দিতে থাকে। এতক্ষণে তার বাবার অবস্থা খারাপ হয়ে যায়। মোহাম্মদ বলে, বাবা তোমার কি হয়েছে? তুমি যা বলবে তাই করব, তবুও তুমি আমাকে ছেড়ে যেও না। একটু পর মোহাম্মদের বাবা স্কুল থেকে বের হচ্ছে। পেছন পেছন মোহাম্মদ স্কুল থেকে বের হয়। এর মানে হলো মোহাম্মদ একবারই চলে যাচ্ছে। পরের দিন আলী যখন গ্যারেজে কাজ করছিল তখনই আবুল ফাজল দৌড়াতে দৌড়াতে আসে এবং বলে, রেলওয়ে পুলিশ জাহারাকে ধরে নিয়ে গেছে, কারণ জাহারা ট্রেনে ব্যাগ বিক্রি করে। একটু তারা রাফিকে নিয়ে বের হয়। রাফি সোজা পুলিশ স্টেশনে আসে এবং লিখিত দেয়। পুলিশ ইন্সপেক্টর বলে, আপনি তাহলে জাহারার দায়িত্ব নিলেন? রাফি বলে, স্যার আপনারা একটু বেশি বেশি করছেন। ইন্সপেক্টর বলে, আপনি নিজের চরকায় তেল দিন, আমাকে দায়িত্ব সম্পর্কে শেখাতে আসবেন না। রাফি আর কিছু বলে না। একটু জাহারাকে ছেড়ে দেওয়া হয়। বাচ্চা মেয়েটির মাথা নিচু করে হাঁটছে। রাফি জাহারার কাছে
আসে এবং দেখে পুলিশেরা জাহারার চুলগুলো কেটে দিয়েছে। জাহারা খুবই কাঁদতে থাকে। রাফি বাচ্চাদের কষ্ট একদমই সহ্য করতে পারে না। রাফি জাহারাকে সান্ত্বনা দেয় যাতে সে কান্না না করে। রাফি জাহারাকে গাড়িতে রেখে আবার পুলিশ স্টেশনে ভেতর আসে। সেই ইন্সপেক্টর বাথরুমে গেলে রাফি ইন্সপেক্টরকে বেধড়ক পেটায়। যতক্ষণ মারতে ইচ্ছা করে ততক্ষণ মারতেই থাকে। একটু পর রাফি গাড়িতে এসে বসে। আলী বুঝতে পারে ভেতরে কিছু একটা হয়েছে। এরপর রাফি জাহারাকে রাখতে তাদের বাড়িতে আসে। আবুল ফাজল বলে, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। জাহারা দরজা লাগিয়ে দেয় এবং আয়নার সামনে এসে দাঁড়ায়। জাহারার এই নিষ্পাপ মুখটি দেখে বোঝা যাচ্ছিল এই বাচ্চা মেয়েটির ভেতরে কত বড় ঝড় বইছে। এদিকে আলীরা ফিরে যাচ্ছে। রাফি বলে, আলী আবুল ফাজল ও তার পরিবার আফগানিস্তান ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। আলী বলে, এসব কি বলছেন স্যার? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। রাফি বলে, আমার খুব খারাপ লাগছে। আবুল ফাজল অত্যন্ত মেধাবী একজন ছাত্র। যদি পারো তুমি তাদের একটু আটকাও। আলী বলে, স্যার আমি চেষ্টা করে দেখব। পরের দিন আলী বেসমেন্টে ঢোকার সময় বুঝতে পারে সুড়ঙ্গের ভেতর কেউ ঢুকেছে। আলী ভয়ে ভয়ে সুড়ঙ্গ দিয়ে এগোতে থাকে। তখনই সে আবুল ফাজলকে দেখে এবং বলে, তুই এখানে কি করছিস? আবুল ফাজল বলে, আমি এখানে সুড়ঙ্গ ঘুরছিলাম। আলী বলে, আমাকে একটা কথা বল, তোরা যে আফগানিস্তান যাচ্ছিস এটা আমাকে বলিসনি কেন? আবুল ফাজল বলে, সকলেই ফিরে যাচ্ছে তাই মা বললো আমাদেরও যেতে হবে। আলী বলে, তোদের কি যেতে হবে? আমরা গুপ্তধনের খুব কাছাকাছি চলে এসেছি, এখন তো চলে যাওয়াটা বোকামি হবে। আবুল ফাজল বলে, আমি থাকতে চাইলেও মা আমার কথা শুনবে না। তাদের কথা শুনে সাফার চাচা বেসমেন্টের ভেতর চলে আসে এবং আলীও আবুল ফাজলকে দেখে ফেলে। সাফার চাচা বলে, তোরা এখানে কি করছিস? আলী গুপ্তধনের ব্যাপারটা সাফার চাচাকে জানিয়ে দেয়। এটা থেকে সাফার চাচা চলে যাচ্ছিল। আলী পেছন থেকে বলে, চাচা দয়া করে এসব কাকে বলবেন না, আমরা আপনাকে গুপ্তধনে ভাগ দেব। কিন্তু সাফার চাচা এত কিছুর পরোয়া না করে চলে যায়। একটু পরে আলী দেখে অফিস কক্ষে চাচা সবাইকে চা দিচ্ছে। তখনই রাফি স্যার আলীকে ভেতরে আসতে বলে। আলী খুব ভয়ে ভয়ে ভেতরে আসে। তার ধারণা চাচা সবকিছু বলে দিয়েছে। রাফি বলে, তুমি কি আবুল ফাজলকে আফগানিস্তান যাওয়া থেকে আটকাতে পারলে? আলী বলে, না স্যার, আবুল ফাজলরা আফগানিস্তান যাবে। আলী একটা দীর্ঘশ্বাস ফেলে। সে বুঝতে পারে সাফার চাচা কাউকে কিছুই বলেনি। একটু সাফার চাচা বেসমেন্টের দরজায় তালা মেরে দেয়। আলী অনেকবার অনুরোধ করে কিন্তু সাফার চাচা তার সিদ্ধান্তে অটুট থাকে। বিকেলে আলী স্কুলে আসে এবং সাফার চাচাকে ডাক দেয়। ভেতর থেকে একজন বলে, সাফার চাচা নেই, তিনি বাজারে গেছেন। এটা শুনে আলী বলে, সাফার চাচা যতক্ষণ আসবেন না আমি ততক্ষণ এখানে অপেক্ষা করব। এদিকে সাফার চাচা গুপ্তধনের লোভ তাকে ভালো মতোই পেয়ে বসেছে। চাচা একা একাই সুড়ঙ্গের ভেতর ঢোকে, তবে তৎক্ষণাৎ বুঝতে পারে এই কাজটা তার একার দ্বারা সম্ভব নয়। একটু পর চাচা বাইরে বের হয় এবং আলীকে ভেতরে আসতে বলে। এরপর আলী সুড়ঙ্গের মাটি কেটে এনে দেয় আর সাফার চাচা সেগুলো বাইরে বের করে দেয়। পরের দিন আলী দেখে তার পাশে কেউ নেই। আলী ভেতর থেকে ভেঙে পড়ে। সে তার বন্ধুদের খুবই মিস করছে। পরের দিন রাফি স্যার স্কুলে বেলটা ঠিক করছে। আলী দেখে রাফি স্যার কালো তারটা জোড়া দিচ্ছে। এটা দেখে আলী বলে, স্যার হলুদ তারটা জোড়া দিন। রাফি স্যার বলে, না কালো তারটাই জোড়া দিতে হবে। তখনই পুলিশ সেখানে আসে। সেই ইন্সপেক্টরও এসেছে যাকে রাফি মেরে নাক ফাটিয়ে দিয়েছিল। পুলিশের গায়ে হাত তোলার অপরাধে রাফিকে গ্রেপ্তার করতে এসেছে, কিন্তু আলী তার প্রিয় স্যারকে নিয়ে যেতে দেয় না। সে পুলিশের সাথে হাতাহাতি শুরু করে দেয়। রাফি বলে, আলী তুমি চুপচাপ থাকো, কিন্তু আলী আরো বেপরোয়া হয়ে ওঠে। রাফি স্যারকে নিয়ে যাওয়াতে স্কুলের সকল বাচ্চারাই পুলিশের রাস্তা আটকায়। রাফি বলে, তোমাদের কি আমি এই শিক্ষা দিয়েছি? তোমরা সকলে শান্ত হও। এরপর পুলিশ রাফি স্যারকে নিয়ে চলে যায়। বিকেলে সেই বৃদ্ধ লোকটি বলে, আলী তোমার এত সময় কেন লাগছে? তুমি কি কাজটা করতে পারবে না? আলী বলে, স্যার আমি করতে পারবো, আমাকে আরেকটু সময় দিন। পরের দিন আলী দেখে সেই বৃদ্ধ লোকটিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখে আলী খুবই ঘাবড়ে যায়। আলী সোজা তার স্কুলে চলে আসে এবং দেখে স্কুল থেকে সবকিছু বের করা হচ্ছে। এক সপ্তাহ হয়ে গেলেও আমানি টাকা জোগাড় করতে পারেনি, তাই স্কুল থেকে সকলে চলে যাচ্ছে। সাফার চাচা ইশারায় বলে, আলী তুমি থেকো, আমাকে চলে যেতে হবে। এরপর আলী সোজা তার মাকে দেখতে আসে। আলী দেখে তার মা বাচ্চাদের মতো খেলাধুলা করছে। তখনই বৃষ্টি আসতে শুরু করে। আলী সিদ্ধান্ত নেয় যে গুপ্তধনের জন্য এত কিছু সেটা সে উদ্ধার করবেই। রাতের বেলা আলী সোজা স্কুলে আসে। প্রচন্ড বৃষ্টিতে সুড়ঙ্গের ভেতর পানি ঢুকেছে। এরপর আলী একটা হাতুড় দিয়ে পাইপলাইনটা ভাঙতে শুরু করে। এক পর্যায়ে আলী ভেঙেও ফেলে। এদিকে সুড়ঙ্গের ভেতর এত পরিমাণে পানি ঢুকে আলীর ফেরার সকল পথই বন্ধ হয়ে গেছে। আলী সে পানির পাইপের ভেতর হাত দিয়ে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে আলী একটা ছোট্ট বক্স পায়। এটা দেখে আলী কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে এখানে কোনো গুপ্তধন নেই। আলী বক্স খুলে দেখে এর ভেতরে হেরোইন। সে বৃদ্ধ লোকটি মূলত একজন মাদক ব্যবসায়ী ছিল। সে আলীকে মিথ্যে বলে তার কার্য হাসিল করতে চেয়েছিল। আলীর স্বপ্নটা ভেঙে গেল। সে তার মাকে নিয়ে
নিয়ে থাকার স্বপ্ন দেখেছিল। আলী দেখে চারিদিকে শুধু পানি আর পানি। হেরোইনের প্রভাবে সে ঠিকভাবে চলতেও পারছে না। আলী শুধু সামনের দিকে যেতে থাকে। পানির চাপ বেশি হওয়াতে আলী পানি সহ অন্য একটা দেয়াল ভেঙে বেরিয়ে আসে। পরের দিন সকালবেলা আলী স্কুলের ভেতরে আসে এবং বেলে তারটা জুড়ে দেয়। এখন আর এখানে কেউ থাকে না, সবকিছুই ফাঁকা পড়ে আছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। নিজেদের সন্তানদের যেমন শিক্ষিত করে তুলি, রাস্তায় বেড়ে ওঠা কোমলমতি শিশুদেরও বড় হওয়ার অধিকার আছে। আসুন না সকলে মিলে এইসব পথ শিশুদের পাশে দাঁড়ায় আর ছড়িয়ে দিই শিক্ষার আলো। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।